1962 সালে শেখ মুজিবুর রহমানকে জেলে দেওয়া হয়েছিল দুর্নীতির দায়ে। এই দাবিটি করেছেন একজন ব্যারিস্টার, করে তিনি ভাইরাল হয়েছেন। কিন্তু ঐতিহাসিক নথি এবং প্রমাণ বলছে একদম সম্পূর্ণ উল্টো কথা। আজকে আমি সেই বিষয়ে কথা বলবো, একদম যুক্তি, তথ্য প্রমাণ সহকারে। সিদ্ধান্ত নেবেন আপনি। ব্যারিস্টার শাহরিয়ার কবির পুলক একটি ভিডিওতে বেশ কিছু দাবি করেছেন। চলুন প্রথমে সেই ভিডিওটি দেখে নিই। কোনো ভালো মানুষ আওয়ামী লীগ করতে পারে না, কোনো ভালো মানুষ আওয়ামী লীগ করতে পারে না। কারণ যাকে ছবিতে দেখতেছেন উনি কিন্তু ছাত্রলীগ করতেন, উনি ভেবেছিলেন। কিন্তু আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের দুর্নীতি প্রতিবাদ করাতে 74 সালে ওখানে কারাবন্দি করা হয়। তার মানে পরবর্তীতে আপনারা সবাই মিলে দেখেন, শাহ মুয়াজ্জেম কে ছিলেন, ছাত্রলীগের সভাপতি ছিলেন। মিজানুর রহমান কে ছিলেন। এবং আপনাদের মাধ্যমে আর একটা জিনিস বলি, 62 সালে শেখ মুজিবুর রহমানের জেল হয়েছিল দুর্নীতির দায়ে। জানেন আপনারা? কোনো ইতিহাসের বইটা পাবেন না। একটা দুর্নীতিবাজ যখন এদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে তখন তার মাথায় দুর্নীতি ছাড়া আর কোনো কিছু থাকে? প্রথমত তিনি বললেন কোনো ভালো মানুষ আওয়ামী লীগ করতে পারে না। দ্বিতীয়ত উদাহরণ হিসেবে শাহ মুয়াজ্জমের কথা তুলে ধরলেন। তৃতীয়ত এবং সবচাইতে গুরুত্বপূর্ণ, তিনি বললেন 1962 সালে শেখ মুজিবুর রহমানের দুর্নীতির দায়ে জেল হয়েছিল। এবং এটিও বললেন এই বিষয়টি কোনো ইতিহাসের বইয়ে পাওয়া যাবে না। আমিও বলছি কোনো ইতিহাসের বইয়ে পাওয়া যাবে না, কারণ তথ্যটি আসলে মিথ্যা। তিনি যা বলেছেন এটি মিথ্যা ইতিহাস। ইতিহাসের তথ্যগুলো একদম ভিন্ন কথা বলছে। আজকে আমি 3টে জিনিস প্রমাণ করব। 1, 1962 সালের ওই দাবি সম্পূর্ণ মিথ্যা। 2, শাহ মুয়াজ্জমের পূর্ণাঙ্গ ইতিহাস, পুলক যেটি বলেনি। 3, শাহরিয়ার কবির পুলক তিনি নিজে কি ছিলেন, তার পরিবারের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি। আসল ইতিহাসটা জানার জন্য একটু পেছনে যেতে হবে আমাদের। 1958 সাল, পাকিস্তানে জেনারেল আইয়ুব খান সামরিক অভ্যুত্থান করলেন। সংবিধান বাতিল, রাজনৈতিক দল নিষিদ্ধ, ভোটাধিকার নেই। এই শাসনকে টিকিয়ে রাখতে আইয়ুব খান একটি কালো আইন জারি করলেন, ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার 1959। এই আইনে পাকিস্তানের প্রায় 7,000 অভিজ্ঞ রাজনীতিবিদকে নির্বাচন থেকে বহিষ্কার করা হলো। শেখ মুজিবুর রহমান ছিলেন তাদের অন্যতম। এরপর আসে 1962 সাল, 30 জানুয়ারি। আওয়ামী লীগের শীর্ষ নেতা সাবেক প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে করাচি থেকে গ্রেপ্তার করা হলো। সংবাদটি ঢাকায় পৌঁছাতেই ছাত্ররা রাস্তায় নেমে এলো। 1 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ধর্মঘট শুরু হলো। 6 ফেব্রুয়ারি রাত্রেবেলা পুলিশ এসে শেখ মুজিবুর রহমানকে তার নিজ ধানমন্ডি বাড়ি থেকে গ্রেপ্তার করল। রাত্রেবেলা কোনো ওয়ারেন্ট ছাড়া, কোনো অভিযোগ নেই, পরিবারকে কিছু জানানো হয়নি, শুধু পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। এটাই ছিল আইয়ুব খানের শাসন, আইয়ুব খানের বিচার। কোন আইনে তাকে গ্রেপ্তার করা হলো? ইস্ট পাকিস্তান পাবলিক সেফটি অর্ডিন্যান্স 1958, জননিরাপত্তা আইনে। এই আইনে কোনো অভিযোগ লাগে না, কোনো আদালত লাগে না, কোনো বিচার হয় না। সামরিক সরকার যাকে চায় ধরে রাখতে পারে। দুর্নীতির মামলা হলে আদালত লাগতো, রায় লাগতো, কিছুই হয়নি, কারণ 62 সালে দুর্নীতি মামলাই ছিল না। শেখ মুজিব মুক্তি পেলেন 18 জুন 1962 সালে। কোনো আদালত তাকে নির্দোষ বলেছিল বলে তিনি মুক্তি পেলেন না, এরকম না। সামরিক শাসন প্রত্যাহার হয়েছিল 2 জুন। তার মাত্র 16 দিন পরে শেখ মুজিব মুক্তি পেলেন রাজবন্দী হিসেবে। দুর্নীতিবাজকে কি সামরিক শাসন প্রত্যাহারের সাথে সাথে ছেড়ে দেওয়া হয়? হয় না। শাহরিয়ার কবির পুলক বললেন ইতিহাসের কোনো বইয়ে এই ঘটনা পাবেন না। আসুন দেখি ইতিহাস কি বলে। শেখ মুজিবুর রহমানের নিজের লেখা অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা, এই 2 বইতেই তিনি নিজেই লিখেছেন সামরিক সরকার তাকে এবং তার সহকর্মীদের বারবার বিনা কারণে গ্রেপ্তার করত। রাজনৈতিক আন্দোলন দমনই ছিল মূল উদ্দেশ্য। গবেষক রৌনক জাহানের বই পাকিস্তান ফেইলর ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন, কলম্বিয়া ইউনিভার্সিটি প্রেস, 1972। এতে স্পষ্ট লেখা আছে আইয়ুব খান শাসনের মূল উদ্দেশ্য ছিল বাঙালি জাতীয়তাবাদ নেতাদের দমন করা। সৈয়দ বদরুল আহসান এর ফ্রম রেবেল অফ ফাউন্ডিং ফাদার বইতে একই কথা উল্লেখ আছে।
এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, দাবি করা হচ্ছে 1962 সালে দুর্নীতির দায়ে জেল, কিন্তু দুর্নীতির মামলাটি হয়েছিল 1960 সালে। শুধু শেখ মুজিবুর রহমান না, সেই সময়কার অনেক বড় বড় নেতাদের নামেও এরকম প্রতারণামূলক মামলা করা হয়েছিল রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য। সেই মামলায় শেখ মুজিবুর রহমান আদালতে অ্যাপিল করেন এবং আদালত কোনো প্রমাণ না পেয়ে বেকসুর খালাস করে দেন। সংগ্রামের নোটবুক এই ওয়েবসাইটে ইতিহাসটি পেয়ে যাবেন। এই তথ্যটি উঠে এসেছে সেই সময়কার পাকিস্তান ইন্টেলিজেন্স ফোর্সের নোটবুকে। 62 সালের গ্রেপ্তার সম্পূর্ণ আলাদা ঘটনা, সম্পূর্ণ আলাদা আইন, সম্পূর্ণ আলাদা কারণ। দুটো ঘটনাকে এক দেখানোটাই হলো বিভ্রান্তকরমূলক কৌশল, ইংরেজিতে বলে ফলস ইকুইভ্যালেন্স। একটু সহজভাবে বুঝি, ধরুন আপনার বিরুদ্ধে 2020 সালে একটি ট্রাফিক মামলা হলো, আপনি আদালতে গেলেন, আপনি জিতে গেলেন। তারপর 2022 সালে রাজনৈতিক কারণে সরকার আপনাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। এখন কেউ যদি বলে এই লোকের 22 সালে জেল হয়েছিল ট্রাফিক মামলায়, তাহলে কি সেটা সত্য হবে? না, ঠিক এই কাজটি করা হয়েছে 1962 সালের বিষয়ে। আর শাহরিয়ার কবির যেটি বলেছে এটাকে বলে অ্যাসারশন ফলেসি, শুধু জোর দিয়ে বললেই সত্য হয়ে যায় না। শাহরিয়ার সাহেব শাহ মোয়াজ্জেমকে আদর্শের মানুষ তুলে ধরলেন, কিন্তু পুরো ছবিটা বললেন না। শাহ মোয়াজ্জেম ছাত্রলীগ করেছেন সত্যি, ভাষা সৈনিক ছিলেন সত্যি, মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। স্বাধীনতার পর 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের টিকিট নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। 1974 সালে রক্ষী বাহিনীর সমালোচনা করে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। তিনি পরবর্তীতে জেলও খাটেন। কিন্তু 15 আগস্ট 1975-এ বঙ্গবন্ধু হত্যার পর তিনি কি করলেন? হত্যাকাণ্ডের পর খন্দকার মোস্তাক আহমেদের গঠিত মন্ত্রিসভায় তিনি প্রতিমন্ত্রী হিসাবে যোগ দেন। 80-র দশকে জেনারেল এরশাদ ক্ষমতা দখল করলে শাহ মোয়াজ্জেম হোসেন জাতীয় পার্টিতে যোগ দেন, উপপ্রধানমন্ত্রী এবং জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এরশাদ সরকারের পতনের পর তিনি আবার দল পরিবর্তন করেন এবং বিএনপিতে যোগ দেন। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। শাহরিয়ার কবির পুলক এই পুরো ইতিহাসটি লুকিয়ে গেলেন। তিনি বললেন না যে এই শাহ মোয়াজ্জেম বঙ্গবন্ধুর খুনি মোস্তাকের সাথে যোগ দিয়েছেন, এর সাথে সরকারে গেছেন, তারপর বিএনপিতে গেছেন। এটাকে বলে সিলেক্টিভ ট্রুথ, বেছে বেছে অর্ধেক সত্য বলা। আর এই অর্ধেক সত্য পুরো মিথ্যার চেয়েও ভয়ানক। এবার জেনে নেওয়া যায় এই পুলক আসলে কে। পুলকের বাড়ি নওগাঁ জেলা শহরে। তার বাবা একজন অ্যাডভোকেট। তিনি ছাত্রজীবনে ছাত্রলীগ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। কিন্তু সবচাইতে হাস্যকর বিষয়, তিনি ভোটে মাত্র 2টি ভোট পেয়েছিলেন ওই ছাত্রলীগের সম্মেলনে। তাহলে প্রশ্ন হলো, যখন তিনি ছাত্রলীগ করতেন তখন তিনি কি ভালো মানুষ ছিলেন না? তার নিজের কথা অনুযায়ী তো তিনি নিজেও ভালো মানুষ হতে পারেন না। পুলকের বাবা তার জীবনে প্রথমে জাতীয় পার্টি করেছেন, পরে নওগাঁ জেলার বিএনপিতে যোগদান করেন এবং পরবর্তীতে জেলা বিএনপির সমর্থনে নওগাঁ জেলা বারের সভাপতি হন। আর এদিকে ছেলে ছাত্র জীবনে ছাত্রলীগ করেছে, পরবর্তীতে এখন এসে সে কট্টরপন্থী জামায়াত হয়েছে। এই রাজনৈতিক যাত্রাকে আদর্শ বলে নাকি সুবিধাবাদ বলে? যদি সুবিধাবাদ বলে থাকে তাহলে তার আদর্শ শাহ মোয়াজ্জেমের মতন লোক অবশ্যই হবে। এখন কেউ বলবেন তার ব্যক্তিগত ইতিহাস যাই হোক, কথাটা কি ভুল? আওয়ামী লীগের সত্যিকারের ভালো মানুষ থাকতে পারে না? এই যুক্তিটার নাম হলো হ্যাস্টি জেনারেলাইজেশন। দলে একজন সুবিধাবাদী মানুষ আওয়ামী লীগ করতে পারেনি বলে পুরো দল কি খারাপ? এই লজিকে তাহলে দুনিয়ার কোনো দলেই কোনো ভালো মানুষ থাকতে পারে না। বিএনপিতে কি দুর্নীতিবাজ বা সুবিধাবাদী লোক নেই? জামায়াতে কি নেই? আছে। সমালোচনা করুন, কিন্তু সত্য তথ্য দিয়ে করুন, ইতিহাস বিকৃত করে নয়। আমি কোনো দলের পক্ষে বা বিপক্ষে কথা বলতে আসিনি। আমি বলতে এসেছি ইতিহাস বিকৃত হলে আমাদের সকলের ক্ষতি। আইয়ুব খান চেয়েছিল শেখ মুজিবকে চুপ করিয়ে দিতে, সেজন্য তাকে জেলে পাঠিয়েছিলেন। আর আজকে কেউ কেউ চাইছে সেই জেলের কারণটাকেই পাল্টে দিতে, সামরিক জান্তার রাজনৈতিক নিপীড়নকে দুর্নীতির মামলা বানিয়ে দিতে। কিন্তু ইতিহাসের নথি মুছে ফেলা যায় না। আপনি হয়তো রাজনীতি করেন না, কিন্তু আপনি কি চান এ দেশে ইতিহাস মিথ্যাভাবে বলা হোক? তাহলে আজকের ভিডিওর সারসংক্ষেপ। 1962 সালে শেখ মুজিবুর রহমানকে জেলে পাঠানো হয়েছিল।
পাবলিক সেফটি অর্ডিন্যান্সে বিনা বিচারে রাজনৈতিক কারণে কোনো দুর্নীতির মামলা ছিল না। শাহ মোয়াজ্জেম ভাষা সৈনিক ছিলেন, কিন্তু পরে বঙ্গবন্ধুর খুনি মোস্তাকের মন্ত্রী হয়েছেন, এরশাদের সরকারে গিয়েছেন, বিএনপিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রাজনৈতিকভাবে তাকে ডিগবাজি দেওয়া নেতাই বলা চলে। শাহরিয়ার কবির নিজে ছাত্রলীগ করেছেন, এখন বলছেন ভালো মানুষ আওয়ামী লীগ করতে পারেন না। তাহলে তাকে কি বলবেন? প্রতারক না মুনাফেক, সেটি সিদ্ধান্ত আপনার। তার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে ব্যারিস্টার জনি সাহেবের ফেসবুক আইডিতে গেলে আপনি জানতে পারবেন। ইতিহাস বিকৃত করা সহজ, কিন্তু প্রমাণ মিথ্যা হয় না। এখন একটা প্রশ্ন রেখে যায়, আওয়ামী লীগকে সম্প্রতি নিষিদ্ধ করা হয়েছে, এই সিদ্ধান্ত আসলে কার লাভ হলো? বিএনপির নাকি এমন কোনো শক্তির যার নাম আপনি এই মুহূর্তে ভাবছেনই না? উত্তরটা আপনাকে চমকে দেবে। এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী হবে জানতে এই ভিডিওটি দেখতে পারেন। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।